সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স এসেছে 240 কোটি 48 লাখ ডলার। বছর ব্যবধানে বেড়েছে 100 কোটিরও বেশি। প্রবাসীদের পাঠানো অর্থ সঠিক উপায়ে কাজে লাগানোর তাগিদ। বিদেশি ঋণ পাওয়ার চেয়ে শোধ করতে হয়েছে বেশি। খরচ বাড়লেও প্রতিশ্রুতিতে নেমেছে ধস। প্রকল্প পুনর্মূল্যায়নের পাশাপাশি পেমেন্ট স্কেডিউল রিভাইজের পরামর্শ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কনসার্টেও অর্থ নয়ছয়ের অভিযোগ। প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে যান 50 মন্ত্রী এমপি। খরচ যোগাতে চাঁদা নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। গাজীপুর সাভারে আজও অস্থিরতা। সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং সরকারি প্রকল্পের ইকামাধারী কুয়েত প্রবাসীদের সুখবর। 5 শর্ত আর নির্দিষ্ট ফি দিলেই মিলবে বেসরকারি খাতে পরিবর্তনের সুযোগ। বাড়বে উপার্জন, খুশি রেমিটেন্স যোদ্ধারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সেপ্টেম্বরে দেশে 240 কোটি 48 লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 100 কোটিরও বেশি। ব্যাংকাররা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ সঠিক উপায়ে কাজে লাগাতে পারলে বদলে যাবে দেশের পুরো অর্থনীতির চিত্র। সেপ্টেম্বরে দেশে 240 কোটি 48 লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময় এসেছিল 133 কোটি 44 লাখ ডলার। বছর ব্যবধানে যা 107 কোটি ডলার বেশি। পরিসংখ্যান বলছে, চলতি বছরের মার্চ, এপ্রিল, মে, জুন টানা 4 মাস রেমিটেন্স প্রবাহ বেড়ে 253 কোটি 86 লাখ ডলারে ঠেকার পর আন্দোলনের মুখে ছন্দপতন হয় জুলাইয়ে। এরপর আবারও আগস্ট থেকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ব্যাংক ভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে সবচেয়ে বেশি 40 কোটি 28 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরপরে সর্বোচ্চ 32 কোটি 21 লাখ ডলার এসেছে অগ্রণী ব্যাংক হয়ে। আর ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে 24 কোটি 55 লাখ ডলার। রিজার্ভের চাপ কমাতে যখন বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ, তখন ব্যাংকাররা বলছেন, খুব সহজেই প্রবাসী আয় বাড়িয়ে দ্বিগুণ করতে দূর করতে হবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের আস্থাহীনতা। বাংলাদেশের যে রেমিটেন্স প্রবাহ, এটা ব্যাংকিং চ্যানেলে এখনো পর্যন্ত এর বিরাট অংশ ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ বঞ্চিত হচ্ছে ফরেন কারেন্সি থেকে। রেমিটেন্স হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থ প্রবাহের একটা বিরাট খুঁটি। প্রবাসে যারা থাকেন তারা কিন্তু শুধু নাম্বার নন। 1.5 কোটি মানুষ প্রবাসে থাকে, ইট ইজ এ নাম্বার, কিন্তু 1.5 কোটি মানুষ এবং এর সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের 1.5 কোটি ফ্যামিলি। এই লোকগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ সঠিক উপায়ে কাজে লাগাতে পারলে বদলে যাবে দেশের পুরো অর্থনীতির চিত্র। বিজেএমইর যেমন নাকি একটা সমিতি, সবগুলো গার্মেন্টস মালিকদের সমিতি, তেমনিভাবে যত রেমিটেন্স আহরণকারী আছে, আমরা সবাই ইউনাইটেড হয়ে রেমিটেন্সের ব্যাপারে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কীভাবে নিতে পারি সেই ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। এবং আমি বিএবিতে আছি। বৈদেশিক মুদ্রা দেশে আনতে ব্যাংকগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা গড়ে তুলতে সরকারকে কৌশলী হওয়ার তাগিদ দিচ্ছেন ব্যাংকাররা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি। আবার জুলাই আগস্টে ঋণ পরিশোধে খরচ বাড়লেও বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিতে নেমেছে ধস। এক্ষেত্রে বর্তমানে বৈদেশিক অর্থায়নের প্রকল্পগুলোর পুনর্মূল্যায়নের পাশাপাশি এসব ঋণের পেমেন্ট স্কেডিউলকে রিভাইজ করার দিকে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে দেশে যত বৈদেশিক ঋণ এসেছে তার তুলনায় বেশি অর্থ গুনতে হয়েছে আগে নেয়া ঋণের কিস্তি পরিশোধে। এই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই ও আগস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে। তথ্য বলছে, এই সময় দেশে 45 কোটি 82 লাখ মার্কিন ডলার বিদেশি ঋণ এসেছে, যেখানে সরকার 58 কোটি 92 লাখ ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ঋণের আসল বাবদ গুনতে হয়েছে 41 কোটি 56 লাখ ডলার ও সুদ দিতে হয়েছে 17 কোটি 36 লাখ ডলার। জুলাই আগস্টে ঋণ পরিশোধে খরচ বাড়লেও বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি প্রায় তলানিতে নেমেছে। এ সময় মাত্র 2 কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি মিলেছে, যা আগের অর্থ বছরের তুলনায় 98.2% কম।
ঋণ গ্রহণের আগে আরেকটু যাচাই বাছাই করা হলে বর্তমানে বৈদেশিক ঋণের বোঝা এত বেশি হতো না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের আরেকটু বাছবিচার করে হয়তো ঋণ নিলে ভালো হতো, তাহলে সেই ক্ষেত্রে ঋণের বোঝা এত বেশি হতো না। বিশ্ব ব্যাংক, IMF, ADB তারাও কিন্তু এগিয়ে এসছে এবং তারা নতুন নতুন ধরনের লোন প্যাকেজ দিচ্ছে আমাদের। এই পুরো বৈদেশিক ঋণ গ্রহণটাকে আসলে রিঅ্যাসেস করতে হবে। যারা আমাদের উন্নয়ন সহযোগী রয়েছেন, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক যারা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আসলে এখন আলাপ আলোচনা করতে হবে। তবে অর্থ বছরের প্রথম 2 মাসে বিদেশি ঋণ পাওয়ার প্রতিশ্রুতিতে ব্যাপক ভাটা পড়লেও সেপ্টেম্বরে এসে বাজেট সহায়তা সহ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারে বৈদেশিক অর্থায়নে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক, IMF সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে নিউ ইয়র্কে সুবর্ণ জয়ন্তীর কনসার্ট রোড শো আয়োজন নিয়ে। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেয়া হয়। প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মন্ত্রী, এমপি সহ 50 জনকে, আর মা, বোন, স্ত্রী, সন্তান নিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী পলক সহ অন্য আমলারা। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। শুভ খানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ হাইটেক পার্কের উদ্যোগে 2022 সালের 6 মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। আয়োজন করা হয় রোড শোর। সরকারি আদেশ অনুসারে এই আয়োজনে অংশ নিতে 71 জনের বহর যায় নিউ ইয়র্কে। এর মধ্যে ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী পলক, সংসদ সদস্য নাহিদ এজাহার, নুরুল আমিন, অপরাজিতা হক, পলকের পিএস সাইফুল ইসলাম, পিএ সাদ্দাম, পিও রাকিবুল, একরামুল সহ 50 জন আমলা। তাদের সব ব্যয় বহন করা হয় আইসিটি বিভাগ, হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন 7 প্রকল্প থেকে। সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তারা। প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন, তার সদুত্তর দিতে পারেননি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। সেই সময় ডেফিনেটলি যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে। তো এখন একই জিনিস, কেউ হয়তো দেখবে যে এটা পজিটিভ, আবার কেউ হয়তো নেগেটিভও দেখতে পারে। শুধু তাই নয়, নিজ খরচে নিউ ইয়র্কে স্ত্রী কণিকা, 3 ছেলে, মা জামিলা আহমেদ, বোন ফারজানা আহমেদকে নিয়ে যান পলক। পিএস সাইফুল ইসলাম হাইটেক পার্কের এমডি সহ কয়েকজন প্রকল্প পরিচালকও স্ত্রী সন্তানকে নিয়ে যান। এখানেই শেষ নয়, কনসার্ট ও রোড শো আয়োজন করতে 34 কোটি 12 লাখ টাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান মেইন স্প্রিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, যার মধ্যে আইসিটি বিভাগ দেয় প্রায় 20 কোটি টাকা। হাইটেক পার্ক সূত্র বলছে, এই অনুষ্ঠানের খরচ যোগাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চাঁদা নেওয়া হয়। ওয়ালটন, সিটি ব্যাংক সহ 10 প্রতিষ্ঠান দিয়েছে 15 কোটি টাকা। চুক্তি তো ডেফিনেটলি একজন সরকারের পক্ষে যে কোনটা একজন করবেই। তো আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, সুতরাং আমি সরকারের পক্ষে স্বাক্ষর করেছি। অনুসন্ধানে দেখা যায় মেইন স্প্রিং লিমিটেড নিজেরা না করে কাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক পারাসা এন্টারটেইনমেন্টের কাছে হস্তান্তর করে। চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক গ্যারান্টি পেলে মেইন স্প্রিংকে চুক্তি মূল্যের 50% অর্থ অগ্রিম দেওয়া যাবে। তবে নথিপত্রে দেখা যায় 2 দফায় মেইন স্প্রিংকে অগ্রিম দেওয়া হয়েছে $40,48,251 বা চুক্তির পুরো অর্থ। খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া ও শিল্পীদের সম্মানী সহ কনসার্ট আয়োজনে সব মিলিয়ে $11 লাখ খরচ হতে পারে। নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি ও সিলিকন ভ্যালিতে রোড শোর সিদ্ধান্ত হলেও আয়োজনটি হয়েছে শুধু নিউ ইয়র্কে। তাহলে এত অর্থ খরচ হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন বিকর্ণ কুমার ঘোষ। এটা না, একটু তথ্য দেন স্যার। এটা না বলি কারণ কনফিউশন হতে পারে। মাফ চেয়ে পারপর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা সম্ভব, চিহ্নিত করে তাদেরকে জবাবদিহিতে আয়ত্তে আনা সম্ভব, মূলত এই কারণে যে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে। কারাগারে থাকায় এ বিষয়ে কথা বলা যায়নি জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বকেয়া পাওনার দাবিতে টানা 48 ঘন্টা ধরে সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে তৃতীয় দিনের মতো বাইপালের বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রায় 15 কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আটকে আছে জরুরি পণ্যবাহী গাড়িসহ অসংখ্য যানবাহন। এদিকে গাজীপুরে স্বাভাবিক অবস্থায় সকাল শ্রমিকরা দলে দলে কাজে ফিরলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চাকরিসহ বিভিন্ন দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে নামে পোশাক শ্রমিকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। আজকে আমরা 3 দিন থেকে এখানে পুরো আসি। মীমাংস হলে আমরা দ্রুত বাড়ি যেতে পারি। আমাদের তো বাড়ি ঘর আছে এখানে, আমাদের এখানে খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আমি চিটাগাং থেকে আসতেছি, আমি কেমিক্যাল নিয়ে আসতেছি। আমি 2 দিন থেকে রাস্তায় আটকা আছি। আমার মালটা নষ্ট হয়ে গেলে আমি পার্টিকে জবাব দিতে পারবো না। বৃষ্টি হচ্ছে, আবার মনে করেন এই মালের দাম খুব। রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মতো কোনো গতি নাই। এরকম যদি রাস্তা 3-4 দিন ধরে বন্ধ থাকে, কারো যদি কোনো মাথায় ব্যথা না থাকে, তাহলে সাধারণ পাবলিক কি করে চলবে রাস্তায়? যারা আন্দোলন করতেছে ওরা কি চায় এবং কি করতে চাচ্ছে এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারলাম না। রাস্তাও কোনো ছাড়ছে না। সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এরা কি করতেছে কিছুই জানি না। আমাদের দ্রুত জামটা ক্লিয়ার করো। আমাদের জীবনের বিপাকে চলে গেছে। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি যাব তার কাছে। টানা 3 দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে যে শ্রমিক বিক্ষোভের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে তা এখন নিরসন হয়নি। মূলত বাইপাল থেকে এই সংকটের শুরু হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে বার্স গ্রুপ একটি কোম্পানি গত 3 দিন আগে তাদের পাওনাদির বিষয়ে কিন্তু এই সড়কটিতে অবস্থান নেয় এবং যার ফলে কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সকল পরিবহনগুলো আটকে যায় এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সৃষ্টি করেছে, যাতে করে কিনা আপনার দীর্ঘ 15 থেকে 16 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে এই পরিবহন শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন যে গত 3 দিন ধরে এই সংকটের কারণে তাদের ব্যাপক কষ্ট হচ্ছে এবং তারা দুর্বিপাকে রয়েছেন। মূলত আমাদের সাথে কথা হয়েছিল শ্রমিকদের সাথে, তারা বলছেন যে গত 3 দিন ধরে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করার পরও প্রশাসনের পক্ষ থেকে, বিজিএমইর পক্ষ থেকে কিংবা অন্য কারো পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি, ফলে তাদের এই সংকট কোনো সহসায় নিরসন হচ্ছে না। কিন্তু একটু আগে কথা হয়েছিল পুলিশের সাথে, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আজকের মধ্যেই যতদূর সম্ভব কিছুক্ষণের মধ্যেই এই সমস্যা নিরসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন। শ্রমিক পক্ষের সাথে কথা বলবেন এবং একটি উপায় বের করবেন যাতে কিনা শ্রমিকরা সড়ক থেকে সরে যায় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছে। মূলত গত 3 দিন আগে এই অঞ্চলে বাস গ্রুপ কোম্পানির কয়েক হাজার শ্রমিক তাদের ন্যূনতম পাওনাদির বিষয়ে যদি জানিয়ে রাখতে চায় যে কারখানাটি কিছুদিন আগে বন্ধ ঘোষণা করা হয় এবং সম্পূর্ণ লে আউট করে দেওয়া হয় এবং কারখানাটি বন্ধ ঘোষণার পরে কিন্তু শ্রমিকরা তাদের যাবতীয় পাওনাদি নিয়ে বিক্ষোভ করে এবং এরপরেই তারা মূলত এই অঞ্চলের বাইপাল নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে। এরপর থেকে কিন্তু এই সড়কটা দিয়ে উত্তরবঙ্গের সাথে রাজধানীর সাথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজকে সকালেও আমরা দেখেছি যে যখন তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিল সকাল 7টা থেকে 8টার মধ্যে কিন্তু তারা বিভিন্ন কারখানায় যখন শ্রমিকরা প্রবেশ করছিল তখন কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়েছে যে এই তাদের সাথে এই কর্মসূচিতে একত্র প্রকাশ করার জন্য। মূলত এখনো পর্যন্ত 3 দিন হয়ে গেল এই সড়কটিতে দীর্ঘ 15-16 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শ্রমিকরাও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ না হবে সে পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর 3 দিনের এই আটকা পড়া যানবাহনের শ্রমিকরা বলছেন দ্রুত এই সমস্যা সমাধানের কথা। তো সাভারের আশুলিয়া থেকে শ্রমিক বিক্ষোভের কারণে সড়ক অবরোধের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আশুলিয়ার বাইপাল থেকে সহকর্মী মুজাফফর হোসেন জয়। বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। 28 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। জুলাই আগস্টের হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হাতছাড়া হতে চলেছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটির সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ রয়েছে উচ্চ আদালতের। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও সুবিধা করতে পারছেন না তারা।
বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রাখতে চেয়ে চেম্বার আদালতে আবেদন করেও মঙ্গলবার ফিরতে হয়েছে খালি হাতে। যদিও এ বিষয়ে 28 অক্টোবর প্রধান বিচারপতির আদালতে হবে চূড়ান্ত শুনানি। এদিনও গ্রুপটির আইনজীবী আদালতকে জানান, তত্ত্বাবধায়ক নিয়োগ হলে বিপাকে পড়বেন কয়েক লাখ কর্মচারী। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলছেন, বেক্সিমকোতে রিসিভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আর রিটকারী আইনজীবী বলছেন, গ্রুপটিতে কর্মরতদের বেতন বোনাস দিতে সালমান এফ রহমানকে মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 4% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজরা না খেয়ে বেতন না পেয়ে চলবে। এটা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদার নিয়ে কোর্টে যাইনি। তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তো তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসেছেন NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এই মুহূর্তে বন্দর ভবনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। চেয়ারম্যান প্রায় 9টা থেকে 11টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউসে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে 2 ঘন্টা বৈঠক করেছেন এবং বৈঠক শেষ করে এখন তিনি চট্টগ্রাম যে বন্দর কর্তৃপক্ষের সাথে বন্দর ভবনে বৈঠক করছেন। সেখানে কাস্টমসের এবং NBR এর যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আছেন, বন্দরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আছেন। তো NBR চেয়ারম্যান আসলে দায়িত্ব নিলেন প্রায় 1.5 মাসের মতো হয়েছে। এই 1.5 মাসের মধ্যে প্রথমবারের মতো উনি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এসেছেন এবং যেখানে আসলে চট্টগ্রাম কাস্টমস হাউস দেশের সবচেয়ে বড় রাজস্ব আয় করা যে কাস্টমস হাউসের মধ্যে অন্যতম চট্টগ্রাম কাস্টমস হাউস এবং চট্টগ্রাম বন্দর, এই বন্দর পরিদর্শনে এসেছেন এবং উনি যে 3 দিনের সফর, এই 3 দিনের সফরে আজকে যে শিডিউলটা সেটা হচ্ছে যে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করেছেন, চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন, বন্দরের কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করছেন এই মুহূর্তে। আর কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আমরা সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। আমরা বেশ কিছু প্রশ্ন করেছিলাম, বিশেষ করে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় যে রাজস্ব ঘাটতি, সেই রাজস্ব ঘাটতি আসলে শেষ পর্যন্ত কোনো প্রভাব পড়বে কিনা। তিনি বলেছেন যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশেষ করে ব্যবসায়ীরা যদি সঠিক সময়ে শুল্ক দিয়ে থাকেন তাহলে রাজস্ব ঘাটতির কোনো আশঙ্কা নেই। এর বাইরেও আপনি জানেন যে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস, সেখানে নানা ধরনের হয়রানি কিংবা যে অনিয়ম দুর্নীতি বিভিন্ন সময় ব্যবসায়ীরা কিন্তু অনুযোগ করে এসেছিলেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি কর্মকর্তাদের সাথে যে বৈঠক করেছেন সেখানে বিভিন্ন অপারেশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা তিনি করেছেন। এর মধ্যে কাস্টমস হাউসকে সর্বোচ্চ কতটুকু সেবা দেওয়া যায় সেই নির্দেশনা তিনি দিয়েছেন এবং হয়রানি বন্ধ করে একটা যে সেবামূলক সর্বোচ্চ প্রতিষ্ঠান যেত হয় সেই নির্দেশনা বা কর্মকর্তাদের সাথে সে আলোচনা তিনি করেছেন। এবং এর বাইরে আসলে জানেন যে গত 2 সপ্তাহ ধরে এসআইকুডা ওয়ার্ল্ডের যে জটিলতা শুল্কায়নের ক্ষেত্রে দেখা গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নটা আমরা করেছিলাম। তিনি বলছেন যে এক্ষেত্রে কিছুটা নির্ভরতা কিন্তু NBR এর রয়েছে, তবে এসআইকুডা ওয়ার্ল্ডের যে জটিলতা সেটা কাটিয়ে যেন উঠে এবং কত বেশি অটোমেশন করা যায় সে আলোচনা কিন্তু তিনি ইতিমধ্যে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে, অর্থাৎ বন্দর যে ভবন সেখান থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর ভবন থেকে সহকর্মী ফেরদৌস লিপি। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে দুদক।
তবে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংস্থাটির মহাপরিচালক বলেন, পাচার হওয়া দেশগুলোতে ৭১টি চিঠি দিলেও জবাব পেয়েছেন মাত্র ২৭টির। এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানায় দুদক। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। বিগত সরকারের আমলে ১৬ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। দুদক বলছে, এর মধ্যে কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন ব্যবসায়ী, আমলা ও সাবেক সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে FBI সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে ৪ সদস্যের EU প্রতিনিধি দল। বৈঠক শেষে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। We are looking at possible cooperation between the European Union and the Anti-Corruption Commission. So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. তবে দুদক বলছে, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস মিললেও সব চিঠির উত্তর পায়নি সংস্থাটি। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা এ পর্যন্ত ৭১টি MLAR পাঠিয়েছি, কেবলমাত্র ২৭টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা ৩৬০টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর বরেন্দ্র এলাকায় রবি মৌসুমের শুরুতে সার নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে ব্যবসায়ী ও ডিলারদের বিরুদ্ধে। কৃত্রিম সংকট তৈরি করে সারের বস্তা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে জেলায় সারের মজুদ রয়েছে পর্যাপ্ত। কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার সুযোগ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি বিভাগের। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার শ্যামপুর চরে আলু বীজ রোপণে চলছে নিবিড় পরিচর্যা। চড়া দরে আলু বীজ কেনার পরে এবার কৃষকের বাড়তি দুশ্চিন্তা সার নিয়ে। রবি ফসল ছাড়াও বরেন্দ্র জনপদে চলছে আমনের ভরা মৌসুম। ধানের ভালো ফলন ও আগাছা দমনে জমিতে চাষিরা প্রয়োগ করছেন সার। সরকার প্রতি কেজি ইউরিয়া সারের দর ২৭ টাকা, টিএসপি ২৭, এমওপি ২০ টাকা নির্ধারণ বেঁধে দেয়। কিন্তু জেলার মাঠ পর্যায়ে মিলছে না চাহিদা অনুযায়ী সার। যদিও কিছু দোকানে সার মিলছে, তবে নানা সংকট দেখিয়ে কেজিতে ৫ থেকে ৬০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে চাষিদের। লাভ লোকসান সব ডিলারেরাই খাচ্ছে, আমাদের কোনো ফায়দা নেই। যে ধান চাউলের দাম মনে করো এলে দাম হিসেবে সারের দাম অতিরিক্ত হয়ে গেছে। ধারা প্রতি না হলে ৫০ টাকা ৪০ টাকা বেশি নিচ্ছে। সার উত্তোলন ও সরবরাহে নানা অজুহাতে অধিক দাম নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, সারের কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু খুচরা ব্যবসায়ীরা। যারা খুচরা দোকানদার তারা হয়তো বাইরে থেকে যখন মাল নিয়ে আসে তারা পরিবহনের ভাড়া বেশি দিয়ে নিয়ে আসলেও যে ভাড়া তার থেকে অতিরিক্ত ভাড়া পড়ে যায়, যার জন্য তারা বেশি রেটে বিক্রি করে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নেওয়ার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। অসাধু ব্যবসায়ী যদি সারের বেশি মূল্য নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। বিএডিসি ২০৫ ও বিসিআইসির ১২৭ জন নিবন্ধিত ডিলার জেলায় সার সরবরাহের কাজ করছে। চলতি মৌসুমে ৩১,০০০ হেক্টর জমিতে রবি ফসল ও ১,৯৬,০০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এসব ফসলের বিপরীতে ৬২,০০০ মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নওগাঁর বাইপাস মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। পানি নেমে যাওয়ার পর তিস্তার অন্তত অর্ধ শতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে একের পর এক বসত ভিটা, আবাদি জমি। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজে সুফল মিলছে না। আর অধিকার কর্মীরা বলছেন, তিস্তা বাঁচাতে প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
তিস্তার ভাঙাগড়া সারথি হয়ে জীবনের ৬০ বছর পার করেছেন করিমউদ্দিন। প্রতিবারই নদীটির ভাঙনের সঙ্গে যুদ্ধ করে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার। চলতি বন্যা সহ এখন পর্যন্ত ২০ দফায় তিস্তা গিলেছে তার বসতভিটা, আবাদি জমি। যেই সরকারি আসে এটা টিটকেরি ছাড়া কিছু না। আমরা খাদ্য চাই না, আমার ঘরে খালি এই নদীটা ঠিক করে দেখ। তিস্তা পাড়ের হাজারো মানুষের গল্পটাও ঠিক একই রকমের। ভাঙন, প্লাবন আর পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে তাদের প্রাণান্তর লড়াই। এবারের বন্যায় পানি নেমে যাবার পর তিস্তার অর্ধশতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার দায়সারা কাজের কারণেই কোনো সুফল মিলছে না। থাকার মতন কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একেবারে ভাঙন, মানে সেই ভাঙন। মানুষের জমিনে বাড়ি করে আসি, কৃষকি জমি ছিল, আবাদ মৌসুম করেছে, বাদাম মরিচ এগুলা সব নদীতে চলে গেছে। আমরা হলে কিছু সাহায্য মার্য কিছু চাই না, নদীতে খনন করে দেয়। তিস্তা পাড়ের মানুষের আমাদের এখন চাওয়া হচ্ছে এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সমাধান শুধু জিও ব্যাগ আর বালুর বস্তা। তবে অধিকার কর্মীরা বলছেন, তিস্তার একমাত্র সমাধান শুধুই মহাপরিকল্পনা বাস্তবায়ন। সমস্ত জায়গায় বাঁধ ভাঙনের সম্মুখীন হয়েছিল, সে সমস্ত জায়গায় আমরা জিও ব্যাগ দিয়ে বাঁধ মেরামত করার কাজ চলমান আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে জমি উদ্ধার হবে, ভাঙন ঠেকবে। ভাঙন ঠেকার মধ্যে এই অঞ্চলে প্রবৃদ্ধি বাড়বে, কৃষিভিত্তিক কলকারখানা হবে, এই আশাই আমাদের প্রজন্ম দেখেছে। বাংলাদেশ অংশে তিস্তার ১১৫ কিলোমিটারের মধ্যে ১০০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। উত্তরের ২ কোটি মানুষের জীবন জীবিকা ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় তিস্তার টেকসই সমাধানের বিকল্প নেই দাবি স্থানীয়দের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজশাহীর পদ্মা নদী সংলগ্ন পবা, গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঘা ও চারঘাট উপজেলায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গত আগস্টে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয় ভারত। এতে পানি বাড়ে পদ্মা নদীতে। এক সপ্তাহের মধ্যে প্লাবিত হয় রাজশাহীর নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পর কমতে শুরু করে পদ্মার পানি। সেপ্টেম্বরের শেষের দিকে কয়েক দফা বৃষ্টিতে বাড়ে নদীর পানি। পবা, গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দেয় ভাঙন। গত এক মাসে নদীগর্ভে চলে গেছে ১০০ হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা। কতখানি ভেঙে গেল, আমাদের এদিকে জমি বেশি ছিল, 1 বিঘা 5 কাঠা জমি সম্পূর্ণ ভেঙে গেল। লিচুর গাছ ছিল আমার, বাগানও ভেঙে চলে গেল। আমাদের যে বাড়ি ফসল ভেঙে দিচ্ছে, আমরা যাব কোথায়? সব সময় নদীতে বড় বড় একদম মাটি ধস ঢেসে পড়ছে, আমরা ভয়ে আতঙ্কে থাকছি। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। প্রতি বছর যে জিও ব্যাগ ফেলছে, নদীতে যে পানি আসছে, এই পানিতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা স্থায়ীভাবে এই বাঁধটা চাই। ভাঙন কবলিত এলাকার জন্য ৫,০০০ জিও ব্যাগ প্রস্তুত রাখার পাশাপাশি চারঘাট ও বাঘায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা আমাদের প্রজেক্ট এরিয়াগুলোতে আমরা নজরদারি করতেছি, চারঘাট এবং বাঘা উপজেলায়। সেসব জায়গায় যদি ভাঙনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা ইমিডিয়েট সেসব জায়গাগুলো অ্যাড্রেস করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাঘা ও চারঘাটে বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে ৭৪৪ কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সরকারি প্রকল্পের আকামাধারী কুয়েত প্রবাসীদের জন্য আসছে সুখবর। 5টি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে ছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন ইকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের। অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন, সেই পেশাতেই ইকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে ইকামা পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আগামী ৩ নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হুকুমার ইকামা থেকে বেসরকারি খাত বা আহলে ইকামার পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে ৩৫০ কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে 5টি শর্ত। শেষ হতে হবে অন্যান্য
চুক্তির অধীনে কমপক্ষে 1 বছর অতিবাহিত করতে হবে কর্মীকে। শ্রমিকের প্রয়োজন নেই মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকে চিঠিও প্রদান করতে হবে। লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। টেকনিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান, যারা শেফের কাজ জানে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। আমি অনেক অপরচুনিটি পেয়েছিলাম বিভিন্ন কোম্পানিতে, কিন্তু আমার ভিসাটা ট্রান্সফার করতে পারতেছিলাম না, যেটাকে আরবিতে হাউল বলে। অনেক চেষ্টা করার পরও আমি যখন ট্রান্সফার করতে পারি নাই, অবশেষে এখন আমার কোম্পানির কোনো কন্ট্রাক্ট নাই। এই মুহূর্তে কুয়েত সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে আমার যোগ্যতার কোনো ভ্যালু নেই। আপনি যে ভিসায় আসছেন সেই ভিসাতে আপনি যতদিন কুয়েতে আছেন ততদিন আপনাকে কাটাতে হবে। প্রবাসী বাংলাদেশি সুযোগটা গ্রহণ করবেন বলে আশা করছি, এবং এই সুযোগ গ্রহণ করলে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের স্কিল দিয়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে পারলে বৃদ্ধি পাবে প্রবাসীদের উপার্জন, বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের রেমিটেন্স খাতে, এমনটাই মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। উদ্বোধন হলো চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024। মঙ্গলবার ঢাকার আর্মি স্কোয়াশ অ্যান্ড টেনিস কমপ্লেক্সে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সাদমান ইস্পাহানি এবং বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলুন ওড়ানোর মধ্য দিয়ে করা হয় উদ্বোধন। এরপর খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন অতিথিরা। উন্মোচন করা হয় ট্রফিও। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে লেবাননে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র। লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। অনিশ্চিত অবস্থায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র। যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। স্মরণকালের বৃহত্তর শ্রমিক আন্দোলনে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি রফতানির বেশিরভাগ বন্দর। বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। দেশটিতে প্রায় 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বন্দরের কার্যক্রম বন্ধ হওয়ায় অচল হয়ে পড়েছে বেশিরভাগ কার্যক্রম। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ধর্মঘটের কারণে মার্কিন অর্থনীতিতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার একযোগে কাজ বন্ধ করে ধর্মঘটে নামেন হাজার হাজার শ্রমিক। বন্ধ হয়ে যায় বন্দরের সব কার্যক্রম। দেশটির গত অর্ধশত বছরের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে যায় অধিকাংশ বন্দর। মজুরি বৃদ্ধি এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বিপরীতে নিজেদের সুরক্ষার দাবিতে দেশটির পূর্ব উপকূল ও গালফ কোস্টের বন্দরগুলোতে প্রথম কর্মবিরতি শুরু হয়। এতে অংশ নেন প্রায় 50,000 শ্রমিক। এরপর তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন বন্দরে। এতে পুরোপুরিভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষের ঘটনায় দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা। এদিকে ধর্মঘট প্রত্যাহারে শ্রমিকদের দাবি নিয়ে মার্কিন বন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস ম্যারিটাইম অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক করেছে উত্তর আমেরিকার শ্রমিকদের সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশন ILA। সংস্থাটি বলছে মেরিটাইম অ্যালায়েন্সের সঙ্গে চুক্তির আওতায় প্রায় 50,000 সদস্যের কাজ করার কথা। তবে অ্যালায়েন্সের দাবি বন্দরগুলোতে কর্মসংস্থান আছে প্রায় 25,000 জনের। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সভাপতি হ্যারোল্ড ড্যাগেট বলেন, যুক্তরাষ্ট্রের বন্দরে বিদেশি মালিকানাধীন সমুদ্রবাহী জাহাজ কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা করলেও মার্কিন শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না, তাই ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে তারা। এদিকে প্রাপ্য মজুরি ও অটোমেশনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ধর্মঘট প্রত্যাহারে পদক্ষেপ নিতে জো বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছে প্রায় 2 শতাধিক ব্যবসায়িক সংগঠন, তবে তাতে কোনো সাড়া মেলেনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স এসেছে 240 কোটি 48 লাখ ডলার। বছর ব্যবধানে বেড়েছে 100 কোটিরও বেশি। প্রবাসীদের পাঠানো অর্থ সঠিক উপায়ে কাজে লাগানোর তাগিদ। বিদেশি ঋণ পাওয়ার চেয়ে শোধ করতে হয়েছে বেশি। খরচ বাড়লেও প্রতিশ্রুতিতে নেমেছে ধস।
প্রকল্প পুনর্মূল্যায়নের পাশাপাশি পেমেন্ট স্কেডিউল রিভাইজের পরামর্শ। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কনসার্টে অর্থ নয়ছয়ের অভিযোগ, প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে যান মন্ত্রী এমপি সহ 50 জন, খরচ জোগাতে চাঁদা নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।